নমস্কার। আগের দিন সংবিধান ১৩০তম সংশোধনী বিল নিয়ে ইডিকে নিয়ে কেন বিরোধীরা ভীত এবং আতঙ্কিত সে বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। আজকে আমি সিবিআই নিয়ে আলোচনা করব। সিবিআই এর আজকে শুধু প্রেক্ষাপটটাই থাকবে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সিবিআই কোন জায়গায় আছে, নিরপেক্ষ জায়গায় আছে, তার মধ্যে কি নিরপেক্ষতা আছে, সে কি নির্ভীক, সে কি স্বাধীন, সেইটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। পরবর্তী আমি যখন আবার আসবো তখন আমি সিবিআই এর বাদবাকি যে তথ্য যে পরিসংখ্যান সেটা নিয়ে আমি আলোচনা করব। আমি প্রথম আলোচনার মধ্যে প্রথমেই আসি আমি বাংলার দিকে। আপনারা নিশ্চয়ই মনে আছে এমন একজন বিচারপতি এসছিল যিনি ৮ মাসে 10টা মামলা সিবিআইকে দিয়েছিল এবং সারা বাংলার মানুষের কাছে তিনি ভগবান, বিশেষত রাজনৈতিক যারা বিরোধী যারা রাজনীতি করে তাদের কাছে তিনি ভগবান ছিলেন। যারা কলকে পাচ্ছে না রাজনীতিতে তারা তার জামাটা ধরে প্যান্টটা ধরে একটু ভেসে উঠবার চেষ্টা করেছিল তার নাম করে বারবার। কিন্তু সেই বিচারপতি ভগবান হয়ে যাবার পর যখন বিশ্বগুরুর কাছে আত্মসমর্পণ করে যখন সাংসদ হয়ে যায়, অর্থাৎ একটা নির্দিষ্ট রাজনৈতিক দলে চলে যায়, সেখান থেকে বিচারপতি থেকে ওখান থেকে বেরিয়ে পদত্যাগ করে, তখন সেই বিচার ৮ মাসে 10টা মামলা সিবিআইকে দেবার যে প্রবৃত্ততা, বিচার ব্যবস্থার যে প্রবৃত্ততা, সেটাকে সে কলুষিত করে দেয়। অর্থাৎ একটা বিশেষ রাজনৈতিক দল, অর্থাৎ কেন্দ্রে শাসক কুল বিজেপি সরকারের বদন্যতায় সিবিআইকে কাজে লাগাবার যে ঘৃণ্যতা, যেটা তিনি দেখিয়ে গেছেন প্রধান উদাহরণ হিসাবে বাংলাতে, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় একদিকে যেমন এরম একটা কাজ করেছেন, অন্যদিকে সিবিআইকে নিয়ে তিনি আরও কিছু ভেবেছিলেন যে বর্তমান নির্বাচিত সরকারকে কত রকমভাবে কতটা আরও বেশি বিরক্ত করা যায়, আরও বেশি নাজেহাল করা যায়। তিনি বিভিন্ন রাজনৈতিক উক্তিও করেছিলেন, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু সিবিআই নিয়ে যখন তার এক্সপেকটেশন, অর্থাৎ আশাটা যখন তার পূরণ হলো না, তখন তিনি কি বলছেন? তিনি বলছেন ওখানে বসে, ওই চেয়ারে বসে, ভালো করে মন দিয়ে শুনবেন, সিবিআইকে দিয়ে কি ভুল করলাম? সিটকে দিয়ে তদন্ত করলে কি ভালো হতো? আমি একটা সুড়ঙ্গের মধ্য দিয়ে যাচ্ছিলাম, ভেবেছিলাম শেষে আলোর দেখা পাবো, কিন্তু কিছু হলো না। গত বছর নভেম্বরে প্রথম আমি সিবিআই মামলার তদন্তভার সিবিআইকে দিই, অর্থাৎ আদেশ দিই। এখনো তারা কোনো তথ্য জোগাড় করে উঠতে পারল না। আমি খুব ক্লান্ত, জানি না সব মামলা নোবেল পুরস্কারের মতো হবে কিনা। ওই যে নোবেল, কবিগুরুর নোবেল আজও পাওয়া যায়নি। অর্থাৎ এদিকে সিবিআই যে কাজকর্মে যে পিছিয়ে আছে, অর্থাৎ তিনি যেটা আশা করেছিলেন, ফিডব্যাক দিয়েছিলেন যে মাথাকে ধরবেন, সেটা যখন সিবিআই দিতে পারছিল না, সেই সিবিআই পর্যবেক্ষণে কী হলো সেটা তিনি জানালেন। আমি দ্বিতীয় আরেক জায়গায় যাই। আমি 2021 সালের 18ই আগস্ট মাদ্রাজ হাইকোর্ট মাদুরাই বেঞ্চ, সেখানে তদন্ত চলছে, সেখানকার বিচারপতি ছিলেন এন কিরুবাকার, সম্মানীয় ব্যক্তি সেই বিচারপতি। তিনি তার পর্যবেক্ষণে রায় দেবার সময় কি বলছেন সিবিআই নিয়ে? তিনি বলছেন সংসদের কাছে সিবিআই এর দায়বদ্ধতা থাকা উচিত, অর্থাৎ সিবিআই যে নিরপেক্ষ নয় তার এই লাইনটা থেকে ভারতবর্ষের 145 কোটি মানুষ বুঝতে পেরে গেল। সে যে কারুর দ্বারা পরিচালিত হয়। দ্বিতীয়টা বলছে কাকে? দ্বিতীয়টা বলছে সরকারকে। যে সরকার চলছে, কেন্দ্রে যে সরকার চলছে, যারা ওই কেন্দ্রীয় তদন্তকারী সরকারের যারা চাকরি করছে, যারা চাপে রেখেছে তাদের কথা শুনবার জন্য, সেই কেন্দ্রীয় সরকারকে বলছে। তার লাইনটা এটাই পরিস্ফুট যে সংবিধান একটা সাংবিধানিক স্বাধীন সংস্থা হিসাবে তদন্তকারী এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যে চরিত্রটা দিয়েছিল, অর্থাৎ সে স্বাধীন থাকবে, সে নিরপেক্ষ থাকবে, সে নির্ভীক থাকবে, সেই চরিত্রটা ফিরিয়ে দেওয়া জরুরি। মানে তার কাছে লেগেছে যে সেই চরিত্রটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই হারিয়ে ফেলেছে। চলুন আমি 2022 সালে ঢুকি। 2022 সালে আমি কি দেখতে পেলাম? সেখানে আমি দেখতে পেলাম যে তৎকালীন যে প্রধান বিচারপতি এন.ভি. রামানা, তিনি কি বলছেন তার পর্যবেক্ষণে সিবিআই নিয়ে কি বলছেন? সেখানে তিনি বলছেন
অর্থাৎ তিনি কিন্তু বুঝতে পেরে গেছেন যে পর্যালোচনা চলছে, সেই পর্যালোচনায় তিনি যেটা উপলব্ধি করেছেন, আমি সেইটুকু যে গোড়ার দিকে মানুষ কিন্তু বিশ্বাস করে এবং মানুষ কোর্টের কাছে আর্জি জানাতো যে একটা নিরপেক্ষ এমন একটা জাজমেন্ট হবে, তদন্তে এমন একটা সুরাহা হবে যেটা স্বাধীন হবে, নিরপেক্ষ হবে, নির্ভীক হবে। কিন্তু বর্তমানে মানুষ হতাশ, কারণ সিবিআই এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গেছে। আবার আমরা 2013 সালেও কিন্তু আমরা সুপ্রিম কোর্ট থেকে বলতে শুনেছি কোল্ডফিল্ড সেই দুর্নীতি মামলায় যে সিবিআই খাঁচায় বন্দি তোতা পাখি। এবং সর্বোপরি 2রা এপ্রিল 2024 সাল দেশের প্রধান বিচারপতি সম্মানীয় DY চন্দ্রচূড় তিনি তার পর্যবেক্ষণে সিবিআই নিয়ে কি বলছেন? তিনি বলছেন বেশি ব্যবহার করলে ভোঁতা হয়ে যায়, অগ্রাধিকার দেওয়া উচিত দুটো ক্ষেত্রে, একটা হচ্ছে জাতীয় নিরাপত্তা আর একটা হচ্ছে দেশের আর্থিক যে দুর্নীতি তার মোকাবিলা করবার জন্য। আর একটা জায়গায় বলছেন যে দেরি করে, অর্থাৎ কাউকে আমি ভেতরে ঢুকিয়ে দিলাম, জেলে ঢুকিয়ে দিলাম, আমাকে শাসককুল যেমনভাবে অর্ডার দিয়েছে, আমার প্রভু যেমনভাবে অর্ডার দিয়েছে, ঢুকিয়ে যে তদন্তকে আমি লেন্দি করছি। তাই বলছি যে দেরি করা ইচ্ছাকৃতভাবে, ইন্টেনশনালি, সেই দেরি করা ন্যায় বিচারের পক্ষে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে। এবং তার সাথে বলছে তদন্তের জন্য প্রযুক্তিবিদ্যার দরকার আছে, তার সাহায্যে তদন্ত করুক, কিন্তু তার সাথে এটাও সিবিআইকে মাথায় রাখতে হবে যে ব্যক্তিগত যে তথ্য, এই তথ্যকে গোপন রাখার যে অধিকার, সেই অধিকারটা যেন খণ্ডন না হয়, সেটাকে যেন রক্ষা করা হয়। বুঝতে পারছেন তো কেন বিরোধীরা এই বিলে সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়ে ভীত এবং আতঙ্কিত? আপনারাই বুঝুন, ভালোভাবে একটু শুনুন। প্রত্যেকটা লাইনের মধ্যে ছত্রে ছত্রে সম্মানীয় যারা বিচারপতি, মাননীয় যারা বিচারপতি, তারা কিন্তু 145 কোটি আমার আপনার সব মানুষের জন্য নির্ভীকভাবে, নিরপেক্ষভাবে সিবিআইকে যাচ করে গেছে। নমস্কার।